সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচ। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অতি পরিচিত দুজন মুখ। আছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা ইউনিভার্সিটি, পুঁজিবাজার বিশ্লেষক, দীর্ঘদিন ধরে পুঁজিবাজার নিয়ে কথা বলছেন। আছেন মোহাম্মদ সাজিদুল ইসলাম, এমডি, শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শেষ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাজেটটি যথেষ্ট ইতিবাচক। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের দিন দেখেছিলাম যে বাজেটটি একটু সবাই কারেকশন হয়েছে এবং তারপর গতকালকে এবং আজকে তো হিউজ ভলিউম। আমরা প্রথম 2 ঘন্টা হয়নি এখনও 900 কোটি টাকা ক্রস করেছে। তো আপনার কি মনে হয় যে এই বাজারে যে হঠাৎ করে যে এই পরিমাণ ভলিউম বাড়ছে, এটা কি শুধু নতুন ফান্ড বাজারে আসছে এই কারণেই, নাকি যারা বিনিয়োগকারী যারা আছেন বাজারে তাদের সম্পৃক্ততা বেড়েছে, তাদের আস্থা বেড়েছে? ধন্যবাদ হাসিফ ভাই। আপনি দেখবেন যে আপনি প্রধানমন্ত্রী গত পরশু দিনের কথা দিয়ে শুরু করলেন। এক্সকিউজ মি। গত পরশুদিন প্রধানমন্ত্রী আমাদের একটা প্রোগ্রামে গিয়েছিলেন, আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা নতুন বিল্ডিং উদ্বোধন এবং সেই সাথে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের উদ্বোধন করার জন্য। তো সেদিন আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো পজিটিভ বক্তব্য দিয়েছেন, যেটাতে বাজারে ওনাদের সরকারের যে সরকারের মনোভাবটা টোটালি বাজার বান্ধব, এটা প্রকাশ পেয়েছে। এবং সেই সাথে আসলে এটা তো শুধু সরকারের একক মনোভাব না, সরকারের প্রত্যেকটা অর্গানাইজেশন, যেমন বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আমাদের এক্সচেঞ্জগুলো, তাদের প্রত্যেকের সমন্বিত মনোভাব এবং সমন্বিত উদ্যোগ, সেই সাথে তাদের অনেকগুলো রিফর্মস, বাজারে গত কয়েক বছরে যে রিফর্মসগুলো হয়েছে, সেই রিফর্মসগুলোর ফলাফল আস্তে আস্তে আসতে শুরু করেছে। এই ফলাফল থেকে এখন বিনিয়োগকারীদের ভিতরে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। যারা পুরনো বিনিয়োগকারী ছিলেন, নিষ্ক্রিয় ছিলেন, তারা সক্রিয় হয়েছেন কিছুটা। সেই সাথে নতুন বিনিয়োগকারী এবং আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে অংশগ্রহণের মাত্রাটাও বেড়েছে। আর সেই সাথে একটা ভালো কথা, আমাদের বাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে, যেগুলো প্রত্যেকটা সমন্বিত ফল কিন্তু আজকে এই যে বাজারের ট্রানজ্যাকশনের যে গতিটা একটু বৃদ্ধি পেয়েছে এটা। আর বাজারে এখনও কিছু শেয়ার কিন্তু আন্ডার প্রাইসড, আর কিছু শেয়ার হয়তো একটা ভালো প্রাইসে চলে গিয়েছে। তো বাজারে বর্তমান যে সিচুয়েশান, এটা আসলে কাঙ্ক্ষিত সিচুয়েশান, এটা কোনো অনাকাঙ্ক্ষিত কিছু না, এবং বাজারে এটা কোনো বাবল না। এটাই আসলে বাজারের হওয়ার কথা ছিল। আমি আরেকটু যদি কয়েকটা আপনাকে স্ট্যাটিস্টিক্স দেই, আমাদের বাজার কিন্তু এখন আসলে আমাদের ইকোনমির তুলনায় অনেক ছোট। আমাদের গত পরশুদিনের যে প্রোগ্রামে, সেই প্রোগ্রামে আমাদের মাননীয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মহোদয় উনি কিছু বক্তব্য দিয়েছিলেন। তার ভিতর উনি বলেছেন যে আমাদের বাজারটা আমাদের জিডিপির মাত্র 20%, এটা আমরা সবাই জানি। সেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তাদের জিডিপির বাজার হলো মোর দেন 70%। আর আপনি চায়না, ইন্ডিয়া বা হংকং, এগুলো তো মানে 400-500 গুণ বা 4-5 গুণ বড়, 400% বাজার বড়। আমাদের বাজার বৃদ্ধি পাওয়ার বা বাজার বড় হওয়ার একটা বিশাল ক্ষেত্র এখনও আছে। আমাদের বাজার একদমই কাঙ্ক্ষিত বাজার না, এটা আমাদের ইকোনমির তুলনায় এটা অনেক ছোট বাজার। ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক বড় হবে। আচ্ছা, শামীম ভাই যে কথাগুলো বললেন সেটি যথার্থ বলেছেন যে বাজার একটি বাবল হয়নি, এটা বাজার নর্মাল প্রসেসে একটু ভালো জায়গায় যাচ্ছে। কিন্তু এই বাজারকে ধরে রাখার জন্য আসলে কি করা দরকার? যারা স্টেক হোল্ডার আছেন তাদের তো জাস্ট বাজারকে বাড়তে দেয়া যতটুকু কাম্য, তার চেয়ে কাম্য এই বাজারটাকে ধরে রাখা, স্থিতিশীল রাখা। সেজন্য কি করা দরকার সবার মিলে? ধন্যবাদ হাসিব আপনাকে। একটা জিনিস কি, যে মার্কেট কিন্তু অনেক দিন থেকে আন্ডার প্রাইসড। এখন বাজারে যে আস্থাটা ছিল না, সেই আস্থাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং যারা নিষ্ক্রিয় বিনিয়োগকারী ছিল অথবা মার্কেট থেকে যারা কমপ্লিটলি উইথড্রন হয়েছিল, তারা কিন্তু আস্তে আস্তে মার্কেটের দিকে আসছে। এখন আমি যেটা মনে করি যে মার্কেটে অযাচিতভাবে কারোর ইন্টারফেয়ারেন্স থাকা উচিত না। আপনারা তো জানেন যে অনেক ব্রোকারেজ হাউস, অনেক মেম্বার্স, তারা কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ইতোপূর্বে আমরা দেখেছি যে অনেক কর্তৃপক্ষ তাদেরকে বলেছে ফোর্স সেল করবে না, কিন্তু ফোর্স সেল না করার কারণে যেটা হয়েছে যে সাময়িকভাবে হয়তো সাপ্লাইটাকে কন্ট্রোল করা গিয়েছে মার্কেটটাকে ঠিক রাখার জন্য, কিন্তু লং টার্মে যেটা হয়েছে যে দীর্ঘদিন থেকে তারা এই সুদগুলো তারা ক্যারি করেছে, মার্কেটটা বাড়ে নাই, পরবর্তীতে কিন্তু তাদের নেগেটিভ ইকুইটি হয়েছে।
এখন সরকারের অবশ্যই একটা দায়িত্ব আছে, বিশেষ করে এসিসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এখন শামীম সাহেব একটা কথা বলেছেন যে আমাদের জিডিপির কিন্তু আসলে 17 থেকে 20% মধ্যেই কিন্তু আমাদের স্টক মার্কেটের যে ভলিউমটা, যেটা পার্শ্ববর্তী আমাদের কম্পেয়ারেবল যে কান্ট্রিগুলো আছে তার সাপেক্ষে অনেক অনেক কম। আবার অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে আমাদের দেশের যে অর্থনৈতিক যে প্যারামিটার্সগুলো সেটা কিন্তু এখন বেশ কিছুটা পজিটিভ। এবং একটা জিনিস হচ্ছে স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেট হচ্ছে একটা দেশের অর্থনীতির মানে নার্ভ সেন্টার, এটা কিন্তু বাস্তবতা। এখন দেশের অর্থনীতির বিভিন্ন প্যারামিটারগুলো যখন পজিটিভ ডাইরেকশানে চলবে তখন কিন্তু তার রিফ্লেকশনটা কিন্তু ক্যাপিটাল মার্কেটে প্রথম আসতে হবে। অনেকের একটা ধারণা ছিল যে মার্কেট হতো 5000 ইন্ডেক্স, এটাই হবে হার্ডল। কিন্তু আপনি আমাদের ইভেন এশিয়ান কান্ট্রির যে ইন্ডেক্সগুলো যদি আপনি দেখেন তার সাপেক্ষে আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু এখনও আন্ডার প্রাইসড, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। শুধু কর্তৃপক্ষকে ওই জায়গাটায় দেখতে হবে যে কেউ আনডিউলি ইনফ্লুয়েন্স করছে কিনা, এবং কোনো পার্টিসিপেন্টস, সেটা ইনস্টিটিউশন হতে পারে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হতে পারে, তারা আনডিউলি এখান থেকে ম্যানিপুলেট করে কোনো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে কিনা সেটাই শুধু দেখা দরকার। মার্কেট যদি ন্যাচারালি যদি গ্রো করে সেই মার্কেট থামানো ঠিক না। একইভাবে মার্কেট যদি ন্যাচারালি ফল করে তাহলে সেখানে কিন্তু আনডিউলি কিন্তু এই মার্কেট ঠিক করা ঠিক না। তার কারণ হচ্ছে যে কোনো ন্যাচারাল মুভমেন্টের উপর যদি আর্টিফিশিয়াল ইম্পোজিশন হয় তাহলে তার কিন্তু লং টার্ম ইফেক্ট কিন্তু কখনো ভালো হতে পারে না। আমি মনে করি মার্কেট এখন ন্যাচারাল যেখানে থাকার কথা সেই দিকে যাচ্ছে। আমি মনে করি মার্কেট কিন্তু এখনও সেখানে যেতে পারে নাই, কারণ আমাদের অর্থনীতির যে ভলিউম, আমাদের জিডিপির যে গ্রোথ রেট, এবং এসিসির বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে, সেটা হয়তো আমরা অনেক সময় বলেছি। কিন্তু একটা জিনিস সত্য যে ওভার 3 or 4 years বা 5 years তারা কিন্তু অনেকগুলো রিফর্মস এনেছে, এবং সেটা কিন্তু মার্কেটের যে কর্পোরেট গভর্নেন্স এনশিওর করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা বেশ পজিটিভ ভূমিকা রেখেছে। এই জায়গায় একটি বিষয়ে দাঁড়িয়েছে যে আপনি বাজারে স্বচ্ছতা আনানোর জন্য সবাই কাজ করছে এবং সবাই চাচ্ছে, শামীম ভাইরা এখন ব্রোকার্স অ্যাসোসিয়েশন করেছেন, সবাই কিন্তু একটি জিনিসই বলছে যে স্বচ্ছতা ফিরে আসুক মার্কেটে, এবং সেই স্বচ্ছতা আসার পরে বাজার যে জায়গায় যায় সেটি যাক। কিন্তু সমস্যাটা দাঁড়িয়েছে কোম্পানিগুলো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে এই প্রশ্ন আছে। এই যে কোম্পানিগুলোর যে আনঅডিটেড যে রিপোর্টগুলো, সেগুলো নিয়ে কেউই কোনো কাজ করছে না। সেগুলো নিয়ে বলা হচ্ছে যে এইটা হয়তো এই কোম্পানির বিরুদ্ধে এই অভিযোগ আছে, ওই অভিযোগ আছে, এবং এখানে বিএসইসি কাছে জানতে চাইলে বিএসইসি বলে আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ নাই, এবং অনেক বিনিয়োগকারী ব্যক্তিগতভাবে অভিযোগ দেয়। এবং এসইসির তো নিজস্ব একটা দায়িত্ব আছে যে এই কোম্পানিটা হঠাৎ করে খারাপ ইপিএস দিয়ে দিল, তার বিজনেস তো ভালো, হঠাৎ করে তার খারাপ কেন হলো সেই প্রশ্নটা করা, এটি কিন্তু স্যার করা হচ্ছে না। আমি এই প্রশ্নটা স্যার আপনার কাছ থেকে নিব, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আসিফ ভাইয়া, রিপন বলছি রাজশাহী থেকে। জি ভাই বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো দুইটা আসিফ ভাইয়া, আমি মাঝে মধ্যে প্রশ্ন করি। এক নম্বর প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী বললো যে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম এটা প্রত্যেক জেলাতে হবে, তো কবে হবে, কি মানে কখন হবে, এটা যে আপনাদের মাধ্যমে জানতাম। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইপিএস এনএভি যেটা বলে, ইপিএস মানে আর্নিং পার শেয়ার, এনএভি মানে নেট অ্যাসেট ভ্যালু, এটা কিভাবে ক্যালকুলেশন করবো মানে একটা শেয়ারের প্রতি আমি, আর যুক্তির কাজটা কিভাবে হয় আসিফ ভাইয়া, এটা জানতে চাই। আর একটা হলো যে প্রধানমন্ত্রী বললো দেখে শুনে বিনিয়োগ করবেন কোম্পানিতে, তাহলে কোম্পানিটা তো এসিসি অনুমোদন দেয়। এখন যেগুলো ফটকা মটকা এগুলো তো আমরা বুঝতে পারবো না, এটা তো এসিসি যাচাই করবে। যেমন ইউনিলিভারকে নিয়ে আনতে পারছে না, কিন্তু একটা টেক্সটাইল কোম্পানিকে নিয়ে এসে শেয়ার বাজারে আইপিও দিচ্ছে, আমরা কত যাচাই করবো? জি দর্শক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এনএভি আর ইপিএস এটা তো বেসিক জিনিস। একটি কোম্পানির মোট সম্পদ কত এবং তার যে শেয়ার, সেই সংখ্যা, সেই শেয়ার দিয়ে মোট সম্পদের ভাগ দিলেই আপনি এনএভি পেয়ে যাবেন। আর একটি কোম্পানির এই নির্দিষ্ট কোয়ার্টারে যে মুনাফা করে, মোট শেয়ার দিয়ে ওইটা ভাগ দিলেই আপনি ইপিএস পেয়ে যাবেন, আর্নিং পার শেয়ার। স্যার, ভদ্রলোক কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, যৌক্তিক প্রশ্ন, যৌক্তিক, এবং আপনার প্রশ্নের সাথে কিছুটা মিলও আছে। আমি শামীমের কাছ থেকে একটু আসি যে এই যে
অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, আপনার লিটারেসি প্রোগ্রাম যেটা হবে, এটাতে আপনারা জড়িত, এটা আপনারা একটু বলেন, এটা কবে হবে? আসলে এটা কবে নাগাদ শুরু হচ্ছে আমি এটার এক্সাক্ট ডেটটা এখনও জানি না, তো খুব সহসাই শুরু হয়ে যাবে এটুকুই জানি। আর এখানে লিটারেসি প্রোগ্রামের যে বিষয়টা, এখানে শুধুমাত্র আমাদের বিনিয়োগকারী, আমি সিঙ্গাপুরের একজন বিনিয়োগকারীর কথা যদি বলি, সিঙ্গাপুরে যদি কোনো বিনিয়োগকারী বাজারে বিনিয়োগ করতে চায়, তাকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ শিক্ষা গ্রহণ করে তারপরে আসতে হয়। যে কেউ আসলে এখানে বাজারে সে বিনিয়োগ করতে পারে না। আমাদের এখানে একজন ভাই যে প্রশ্ন করলেন, খুব বেসিক একটা প্রশ্ন, একজন বিনিয়োগকারী যদি এনএভি বা আর্নিং পার শেয়ার এটুকু না জানেন, উনি বাজারে এসে যখন বিনিয়োগ করবেন, ওনার লোকসান হওয়া ছাড়া সত্যিকার অর্থে কোনো গতি নেই, এবং মুনাফা হলে সেটাই আশ্চর্যের বিষয় হবে। স্যার, আরও দুটি কোশ্চেন ছিল, যেটি আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর বক্তব্য যেটি, এবং ইউনিলিভারকে আনতে পারেন একটা টেক্সটাইল কোম্পানি এনে আমাদেরকে বলছে যে ভালো শেয়ারে বিনিয়োগ করুন। যে আসলে অনেকগুলো ডাইমেনশন কিন্তু এখানে আছে, আমি জাস্ট একটা করে বলতে থাকি। প্রথম হচ্ছে যে কোম্পানিগুলোর যে ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার, তার যে ট্রান্সপারেন্সির কিন্তু অনেক ঘাটতি আছে। আমি অনেকবারই কিন্তু এই প্রোগ্রামে বলেছি যে অনেকগুলো কোম্পানি দেখা গেছে যে একটা কোয়ার্টারে অনেক মুনাফা হয়েছে, তার পরের কোয়ার্টারে জাস্ট ইমিডিয়েট পরের কোয়ার্টারে দেখা গেছে তারা লস দেখিয়েছে, কিন্তু বিশেষ কোনো কারণ ছাড়া আসলে কিন্তু তাদের কোয়ার্টারলি ইপিএসেরও কিন্তু মানে ব্যাপক মাত্রার আপস অ্যান্ড ডাউনস কিন্তু হওয়ার কথা না। এখানে আসলে এই ব্যর্থতাটা কিন্তু আসলে আমাদের সামগ্রিকভাবে কর্তৃপক্ষের। কারণ আপনি জানেন যে সরকারের কিন্তু একটা কমিটমেন্ট ছিল যে আমরা সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল করব 2016-র ভিতর। আপনারা জানেন সেটা কিন্তু এখনও পর্যন্ত বাস্তবে কিন্তু ওইভাবে হয়নি। এটা হলো একটা পার্ট। দুই নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015, সেটারও কিন্তু পূর্ণ বাস্তবায়ন কিন্তু এখনো নাই। কাউন্সিল না হলে তো হতে পারবে না, এটা হতেই পারবে না। আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখেন, যেটা আমি অনেকবার বলেছি এই প্রোগ্রামে, যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে ভাষ্য, তারা বলছে যে কোম্পানিগুলো এবং ম্যানেজার টু দ্য ইস্যু, তারা যে সমস্ত রিপোর্টগুলো সাবমিট করছে তার ভিত্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটা কোম্পানি আইপিওতে আসতে পারবে কি পারবে না তার অনুমোদন দিচ্ছে। আমি পার্সোনালি এই স্টেটমেন্টের সাথে কিন্তু একমত না। তার কারণ হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হচ্ছে টোটাল ক্যাপিটাল মার্কেট রেগুলেট করার দায়িত্বে নিয়োজিত, এবং তাদের যদি কখনো মনে হয় কোনো একটা কোম্পানি ফেব্রিকেটেড ইনফরমেশন দিয়েছে এবং সেই ডিসক্লোজারের ভিতর অগণিত ভুল আছে, তাদের কিন্তু সেই ক্ষমতা আছে রাইট অ্যাওয়ে ইনভেস্টিগেট করা। সুতরাং ডিসক্লোজার বেসড তারা যে জাজমেন্টটা দিবে আমি কিন্তু বিশ্বাস করি না। এবং আমি বলেছি ইতোপূর্বে অনেক শেয়ার কিন্তু তারা প্রিমিয়ামে দিয়েছে, মার্কেটে আসার কিছুদিন পরেই দেখা গেছে যে তার যে ফেস ভ্যালু তার চেয়ে নিচে নেমে এসেছে। এখন অনেকেই বলছে যে এটা এসিসি তো ডিসক্লোজার বেসড, সুতরাং তাদের কিছু করার নাই। আমি অবশ্যই এসিসিকে এখানে দায়বদ্ধ করতে চাই। তার কারণ হচ্ছে একটা অ্যাপেক্স বডি, যাদের পূর্ণ ক্ষমতা আছে যে কোনো কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, আজকে যদি তারা যখন অনুমোদন দিয়ে দিছে এবং তার পরক্ষণে যখন দেখা যাচ্ছে তার মার্কেট প্রাইসটা ফেস ভ্যালুরও নিচে নামছে, তাহলে দায়বদ্ধ কিন্তু এসিসি যে না, সেটা বলার কিন্তু কোনো সুযোগ নাই। তবে ফরচুনেট এনাফ যে পরবর্তীতে যে আইন করা হয়েছে সেখানে কিন্তু এই সুযোগটা নাই, কিন্তু যা ড্যামেজ কিন্তু তার ইতিপূর্বে ঘটে গিয়েছে। আরেকটা যেটা বিষয় হলো, যে ইনফরমেশনগুলো খুব কনফিডেন্সিয়াল থাকার কথা, সে হয়তো ডিএসসি থাকার কথা, সিডিবিএল-এ থাকার কথা, এসিসি থাকার কথা, আমরা জানি যারা গেমলার কোনো না কোনোভাবে তাদের সেন্সিটিভ ইনফরমেশনগুলো তাদের কাছে থাকে। আপনারা তো জানেন যে ইনসাইডার ইনফরমেশন নিয়ে কিন্তু কোনো ব্যক্তি কোনো ট্রেড করতে পারবে না। এবং আমেরিকাতে আপনি জানেন সম্ভবত মেহতা বা কী যেন নাম, তাকে কিন্তু জেল হয়েছে কত বৎসর। কিন্তু আমাদের এখানে আমরা যেটা দেখেছি যে অনেক তথ্য বাইরে চলে যাচ্ছে। আমি এই শামীম ভাইয়ের কাছ থেকে এই জায়গাটা আসবো, একটি ফোন আছে সম্ভবত, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রিপন বলছি শ্রীমঙ্গল থেকে। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে মিউচুয়াল ফান্ড নিয়ে। বর্তমানে 2-3 মাস যাবত বাজার মোটামুটি অনেক শেয়ারগুলোই বাড়ছে। মোটামুটি পেজগুলো নিচে যে শেয়ারগুলো ছিল তা পেজগুলো ক্রস করে আপ হয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো বেশিরভাগই শেয়ার বাজারে কোম্পানিগুলোতে ইনভেস্ট করে, তো শেয়ারের দাম বাড়ার কারণে মিউচুয়াল ফান্ডেরও অবস্থা ভালো হবে ভবিষ্যতে। আমরা কি আশা করতে পারি যে মিউচুয়াল ফান্ডগুলো এখন পেজগুলো নিচে আছে, আমরা যদি এখন ধরে রাখি
তাহলে ভবিষ্যতে কি আমরা পেজগুলো আপে বিক্রি করতে পারবো কিনা? দর্শক ধন্যবাদ, আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর আছে। আপনি যেটি বললেন যে মিউচুয়াল ফান্ডগুলো বাজারে বিনিয়োগ করে, দুঃখিত, তো বাজারে যে শেয়ারগুলোতে বেশিরভাগ বিনিয়োগটাই পুঁজিবাজারে করে, শেয়ারগুলোতে বিনিয়োগ করে এবং তার শেয়ার যখন প্রাইস বাড়ে তার ন্যাব বেড়ে যায় এবং ন্যাব বাড়লে আপনি ওই ন্যাবকেই মিউচুয়াল ফান্ডের ক্যালকুলেশনে ধরে, তো ওই ন্যাব যখন বাড়বে আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিটের প্রাইসও বাড়বে, এটি স্বাভাবিক। শামীম ভাই, স্যার যে কথাটি বললেন, জি, এই যে তথ্যর অবাধ বিচরণ এবং তথ্য এক জিনিস এবং যেগুলো পাওয়া যায় যে আজকের দিন শেষে যে এই শেয়ারটির টোটাল বায়ার কারা, সেলার কারা, কোন হাউস থেকে কত বাই হয়েছে, সেল হয়েছে, এটি আসলে যদি পাওয়াই যায় তাহলে ওপেন করে দেন। আর যদি ওপেন না থাকে তাহলে আপনি কেন পাবেন, স্যার কেন পাবেন না? জি, না, আর যদি পাওয়াই যায়, এখানে পাওয়ার ক্ষেত্র দুটো, একটা হলো ডিএসসি সিএসসি আর একটা হলো সিডিবিএল। এখন এসএসসি থেকে পাওয়া যদি যায় সেটা তো পাওয়া গেলে তাহলে তো শেয়ার বাজারই থাকে না। তো ডিএসসি সিএসসি এবং সিডিবিএলকে যদি ধরা হয়, তথ্য যদি পাওয়া যায়, সেটি এখন যদি এসএসসি বলে যে আমার কাছে কোনো এরকম অভিযোগ নাই, তাহলে তো আর কিছু বলার থাকে না। এই অভিযোগ পাওয়া যায়, এটা আপনিও জানেন, স্যারও জানেন, আমিও জানি। প্রত্যেকেই এটা শুনি যে এই তথ্যগুলো আসলে বাজার থেকে প্রতিদিন বের হচ্ছে। এটা টোটালি আনডিউ বাজারের জন্য। আমরা কোনোভাবেই চাই না যে একটা তথ্য কারো কাছে গোপন থাকুক আর কোনো তথ্য কারো কাছে সরাসরি চলে যাক। আমরা তথ্যের অবাধ তথ্য চাই, কিন্তু যেটা তথ্যগুলো, যেই তথ্য ডিসক্লোজ হওয়া উচিত নয় সেই তথ্যগুলো যখন ডিসক্লোজ হয়ে যায়, এটা বাজার বিনাশী অবশ্যই। একই শেয়ারে বিনিয়োগ করে একজন বিনিয়োগকারী একটা তথ্য পাচ্ছেন, আরেকজন পাচ্ছেন না। যিনি পাচ্ছেন উনি তো অবশ্যই লাভবান হচ্ছেন এবং এই তথ্যটা উনি কিন্তু জোগাড় করছেন আনডিউভাবে। এটা উনি যে কোনো অবস্থাতেই হোক, এখানে কোনো একটা কিছুর বিনিময়ে উনি তথ্যটা জোগাড় করছেন এবং এই তথ্যগুলো কোথা থেকে পাচ্ছেন সত্যিকার অর্থে আমরাও কিন্তু কেউ জানি না। এটা আমরা প্রত্যেকে দোষারোপ করি। যেমন আমরা দোষারোপ করি সিডিবিএলকে, সিডিবিএল দোষারোপ করে আমাদের এক্সচেঞ্জগুলোকে, অথবা কেউ আমাদেরকে দোষারোপ করে সরাসরি যে আমরা এগুলো তথ্য দিয়ে থাকি। কিন্তু সত্যিকার অর্থে কোথা থেকে এই তথ্যগুলো আসে আমরা জানি না। এখানে তথ্যের তিনটা উৎস আছে। একটা উৎস হলো সরাসরি আমাদের সিডিবিএল, একটা দৈনিক কিছু তথ্য আমাদের স্টক এক্সচেঞ্জগুলোতে থাকে, আরেকটা তথ্য থাকে কিন্তু সে সংশ্লিষ্ট কোম্পানিতে। কোম্পানিগুলোও কিন্তু প্রতিদিন বা একটা উইক পর তারা সিডিবিএল থেকে তাদের টোটাল হোল্ডিংস রিপোর্টটা নিয়ে নেন। শামীম ভাই, একটি কোম্পানির কাছে যে তথ্য থাকে সেটি হচ্ছে টোটাল হোল্ডিংসের তথ্য। কিন্তু আজকে ধরেন এখন টপে কোন শেয়ারটি আছে, এই মুহূর্তে হয়তো বেক্সিমকো লিমিটেড আছে। বেক্সিমকো লিমিটেড গত কয়েকদিন ধরে হিউজ ভলিউমে ট্রেড হচ্ছে। কারা বায়ার, কোন ব্রোকারেজ হাউস সবচেয়ে বেশি বায়ার, কোন ব্রোকারেজ হাউস সবচেয়ে বেশি সেলার, এই তথ্যটা যদি আপনি স্যার জানতে পারেন তাহলে আমি কেন পারবো না? এখন স্যার জানার ওয়ে দুটো, একটা হচ্ছে ডিএসসি, একটা হচ্ছে সিডিবিএল। কোম্পানির কাছে কিন্তু প্রতিদিনের তথ্য থাকে না, তাহলে এই দুইটা জায়গায় আটকালি কিন্তু হয়ে যাচ্ছে। এখন আপনি বলছেন যে এই একজন আরেকজনকে দোষারোপ করছে, দিন শেষে তো এটি জানছে, এটাই সত্য। এটা সত্য, এটা আমরাও জানি যে এই তথ্যগুলো বেরোচ্ছে, কিন্তু আমি যে বলছি যে কিন্তু আমি কখনো দেখিনি। আপনাদের একটা বড় দায়িত্ব আছে, কারণ আপনারা এখন ব্রোকার্স অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়েছেন এবং আমি যতদূর জানি বিএসসিসিও আশা করছে যে আপনারা একটা ভূমিকা রাখবেন। স্যার, এই প্রশ্নটাই আমরা যেটি শামীম ভাই শেষ করছিলেন যে অবাধ তথ্য, মানে যে সিডিবিএল বা ডিএসসি থেকে যে ধরনের তথ্য পাওয়া যায়, এটি আসলে বন্ধ করা দরকার কিনা, যদি বন্ধ করা দরকার হয় তাহলে কেন হচ্ছে না? আরেকটি বিষয় স্যার আসতে চাই যে আপনার এই মুহূর্তে ভালো কোম্পানির শেয়ারগুলো বাজারে আসা দরকার, ভালো কোম্পানি আসা দরকার। স্যার, এই বিষয়ে যদি ধন্যবাদ। প্রথম প্রশ্নটা নিয়ে যেটা বলছিলেন, আসলে রেগুলেটরি বডির যে তথ্যগুলো, সেন্সিটিভ ইনফরমেশনগুলো, সেগুলো কিন্তু খুব কনফিডেন্সিয়াল, এটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। এখন যেহেতু অনেক ইনফরমেশন কোনো না কোনো ফর্মে লিকড হচ্ছে, এখন লিকড হওয়ার কারণে যেটা হচ্ছে যে কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। কিন্তু আমার প্রশ্নটি হলো, যদি এটা সিক্রেট রাখতেই হয় তাহলে ইট হ্যাজ টু বি স্ট্রিক্টলি কেপ্ট সিক্রেট। এখানে কিন্তু পাবলিকের হাতে কিন্তু এই ইনফরমেশন থাকা উচিত না। এখন যদি কিছু লোক পাচ্ছে, কিছু পাচ্ছে না, তার মানে ইউ আর এনকারেজিং ডিসক্রিমিনেশন, যেটা কিন্তু করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমার ফার্স্ট অপশান হচ্ছে, প্রপোজিশন হচ্ছে যে সেন্সিটিভ ইনফরমেশনগুলো সিক্রেট থাকতেই হবে এবং যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান
এই তথ্যগুলো ডাইভার্স করে দিচ্ছে বা পাবলিক করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে মার্কেটে কিন্তু জাস্টিস এটা কিন্তু এনশিওর করা সম্ভব। এটা লং টার্মের জন্য কিন্তু ইটস গুড, কারণ সাস্টেইনেবল গ্রোথের জন্য এই জিনিসটা যদি আমরা এনশিওর না করতে পারি, ভবিষ্যতে এটার ইফেক্টটা কিন্তু খুবই ক্যাটাস্ট্রফিক হতে পারে। এটা একটা দিক। যদি এটা আমরা করতে ব্যর্থ হই, তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে এই তথ্যটা ইট হ্যাজ বিকাম পাবলিক। ইচ অ্যান্ড এভরিবডি ইজ গেটিং দি সেম ইনফরমেশন, so that each and everybody can make the right decision based on the information that has become public. এটা হলো সেকেন্ড পার্ট, কিন্তু এটা হওয়া উচিত না, কারণ কিছু তথ্য গোপনে থাকা উচিত, এ ব্যাপারে কিন্তু কোনো অপশান নাই। সেকেন্ড প্রশ্ন যেটা হলো যে আমাদের এই মার্কেটে আপনি দেখবেন যে প্রথমত যে বিদেশি যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এটা তো কম। আপনি পাশের দেশ যদি ইন্ডিয়াতে যদি যান, মেজরিটি মাল্টিন্যাশনাল কোম্পানিজ এনলিস্টেড। আমাদের দেশে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কেন না? এটা কিন্তু আমাদের সরকারি কর্তৃপক্ষের ব্যর্থতা। এই কথাটা কিন্তু রবিবারে যে প্রোগ্রামটা ছিল সেখানে বিএসসিসি চেয়ারম্যান এই প্রশ্নটা তুলেছেন এবং উনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন তারা যেন একটি পদক্ষেপ নেন, এবং সেখানে অর্থমন্ত্রী কিন্তু মাথা নেড়ে কিন্তু উনি একটি সায় দিয়েছেন যে এটি আসলে করা উচিত। তো এখন আমরা এই বর্তমান বাজারে কি আমরা এইটি যদি না দেখি যে শুধু মুখের কথাই থেকে যায়, তাহলে তো বাজারের গভীরতা কতটুকু বাড়বে? আপনার মনে আছে যে এই প্রোগ্রামে কিন্তু আমি বহুবার কিন্তু বলেছি যে আমাদের মার্কেটটাকে আরও সাস্টেইনেবল করার জন্য, ভাইব্রেন্ট করার জন্য, স্টেবল করার জন্য বিদেশি কোম্পানিগুলোকে এই মার্কেটে এনলিস্টেড হওয়া উচিত। এবং এটা কিন্তু সরকারের কোনো কোনো ফোরাম থেকেও কিন্তু এ ধরনের প্রপোজিশন কিন্তু এসেছে, কিন্তু তার বাস্তবায়ন কিন্তু আমরা সেভাবে দেখি নাই। ট্রুলি স্পিকিং, গ্রামীণ ফোন আসার পর মার্কেটের যে কলেবার যতটা বেড়েছে এবং মার্কেট যতটা স্টেবল হয়েছে, ওই মাপের কিন্তু আর কোনো কোম্পানি আমরা আনতে পারি নাই। যেমন রবি কিন্তু আসতে চায়, আমি শুনেছি। রবিকে রাইটলি অ্যাপ্রোচ করুক। আমাদের এখানে অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, এখনও কিন্তু আমাদের স্টক মার্কেটে এনলিস্টেড না। তবে যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সাথে ডিলিংসটা কেমন হবে, সরকার কিভাবে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ঠিক করবে, কোন ধরনের নেগোসিয়েশন হবে, সেটা কিন্তু খুব ডিসেন্টলি আমাদের করতে হবে। মানে একদিকে একটা প্রেশারও থাকবে, অন্য দিক থেকে এনলিস্টেড না হলে তাদের যে সমস্ত লুপহোলসগুলো সেগুলো যেন সরকার হাইলাইট করে, ফলে তারাও যেন এনকারেজড ফিল করে এই মার্কেটে এনলিস্টেড হওয়াটা আমাদের জন্য দরকার, অ্যান্ড ইট ইজ গুড ফর দ্য লং টার্ম সাস্টেইনেবিলিটি অফ দিস ক্যাপিটাল মার্কেট। এটা গেল একটা দিক। জি শামীম ভাই, 10% ট্যাক্স সুবিধা পায় লিস্টেড হলে, তারপরও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তালিকাভুক্ত হচ্ছে না কেন? আমরা জানি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে রিপোর্টগুলো স্বচ্ছ, সবাই তাই বলে। যদি তাই হয় তাহলে তারা ট্যাক্স সুবিধা পাওয়ার পরও কেন আসছে না? এটি একটি প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আপনারা ব্রোকার্স অ্যাসোসিয়েশন থেকে একটি উদ্যোগ নিয়েছেন যে মাল্টিন্যাশনাল এবং ভালো যে দেশীয় বড় কোম্পানিগুলোর ব্যাপারে আপনারা যোগাযোগ করবেন এদের সাথে এবং এদেরকে নিয়ে আসার জন্য কাজ করবেন। এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি হয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, ধন্যবাদ হাসিফ ভাই। আমি প্রথম যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে এনলিস্ট হওয়ার ব্যাপারে যে বিষয়টা, এটা নিয়ে আমাদের ভাই যে কথাগুলো বললেন, আমি ওনার কথার সাথে একমত। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে বাজারে এনলিস্ট করার জন্য তাদেরকে কিছুটা বেনিফিট দিতে হবে, সেই সাথে তাদেরকে কিছু প্রেশার করতে হবে। এবং এখানে কিন্তু আরেকটা দেখার বিষয় যে প্রত্যেকটা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে প্রায়গুলোতেই কিন্তু আমাদের সরকারি বিনিয়োগও আছে, সরকারও কিন্তু সেখানে মালিকানা হোল্ড করে। যেমন আমি যদি ইউনিলিভারের কথা বলি, সেখানে এবং এইটা নিয়ে একটি ঝামেলা তৈরি হয়েছে। ইউনিলিভার বলছে সরকারের একটি অংশ বাজারে ছাড়তে। জি না, যেটাই ছাড়ুক, আপনি সরকারের অংশ ছাড়ুক অথবা ইউনিলিভার তার অংশটা ছাড়ুক, যে কোনো ফর্মেই হোক বাজারে আসার একটা রাস্তা তৈরি হোক, রাস্তা তৈরি হলেই কিন্তু হলো। আপনি দেখেন কতগুলো বিদেশি ব্যাংক আমাদের এখানে এখনও ট্রানজ্যাকশন করছে বাংলাদেশে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা সিটি ব্যাংক এনে, এরা কেউ মার্কেটে লিস্টেড না, এক্সকিউজ মি, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ তারা মুনাফা করছে। তো ওনাদেরকে বাজারে আনার জন্য একটা প্রপার একটা গাইডলাইন এবং সেই সাথে প্রেশার থাকতে হবে। যখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে আমাদের দেশে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে, তখন কি তাদের জন্য একটা প্রি কন্ডিশন ছিল কিনা যে তাদেরকে বাজারে এনলিস্ট হতে হবে? যদি না থাকে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তো সে লিমিটেড কোম্পানি না, সে তো একটি শাখা। না, যেটাই হোক, তাকে যখন বাংলাদেশে অনুমতি দেওয়া হয়েছে অপারেশন করার জন্য, সেই অপারেশনে তার কোনো শর্ত ছিল কিনা, যদি না থাকে এই লুফলসগুলোকে ব্রেক করে এগুলো নতুন শর্তারোপ করা উচিত আমরা মনে করি। আর এখানে বাজারে আরেকটা প্রশ্ন, আপনি যেটা আপনার ব্রোকার্স অ্যাসোসিয়েশন থেকে, এটা ঠিকই বলেছেন, আমাদের একটা অ্যাসোসিয়েশন, একটা উদ্যোগ, এটা আমরা চেষ্টা করব বাজারে যত ভালো
উদ্যোক্তা আছে, আমরা কোনো ভালো কোম্পানি বাজারে আসবে এটা কিন্তু আমরা বিশ্বাস করি না। বাজারে কিন্তু কোনো ভালো কোম্পানি আসে না, এসে ভালো হয়। আমি যদি একটা কোম্পানির উদাহরণ দিই, যে যখন আপনি মাইক্রোসফটের কথা ধরেন, মাইক্রোসফট যখন বাজারে এনলিস্ট ছিল, মাইক্রোসফট ছিল একটা গ্যারেজ কোম্পানি। মাইক্রোসফট কিন্তু আজকের এই বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মাইক্রোসফট বাজারে এনলিস্টেড হয়নি। যখন অ্যাপেল বাজারে এসছে তখন কিন্তু ট্রিলিয়ন ডলারের অ্যাপেল আসেনি। ফেসবুক কিন্তু হয়েছে না, তখন তারাও কিন্তু এত বড় ছিল না। ফেসবুক কয়েকদিন আগেই হয়েছে। আমি মানে বলছি যে আমি সবগুলো এক্সেপশন ইজ নট এ এক্সাম্পল। জি, কিন্তু ওইখানে আপনি দেখেন ভালো উদ্যোক্তা ছিলেন তারা। আপনি মাইক্রোসফটের কথা বলেন, উনি একজন ভালো উদ্যোক্তা, বিল গেটস, অথবা যে অ্যাপেল ভালো উদ্যোক্তা, অথবা আপনি ওয়ারেন বাফেটের কথাই চিন্তা করেন, তার বার্কশায়ার হ্যাথাওয়ে, ওনারা যখন বাজারে এনলিস্টেড হয়েছেন তখন কিন্তু খুব ভালো কোম্পানি হিসাবে এনলিস্টেড হন নাই, তারা ছিলেন ভালো উদ্যোক্তা। আমাদের মূল ফোকাসটা হলো ভালো উদ্যোক্তা খুঁজে বের করা। আমরা জানি যে এখানে বাজারে ভালো কোম্পানি বললে তাদেরকে যদি যৌক্তিক মূল্য না দেওয়া হয় তারা কেন আসবে, এটাও যেমন একটা বিষয়। আপনি একটা প্রতিষ্ঠানকে আপনি তিলে তিলে করে গড়েছেন, নিশ্চয়ই আপনি যদি উপযুক্ত মূল্য না পান বা আপনি যদি উপযুক্ত তা নাই পান, আপনি কেন আসবেন বাজারে? এখন তো উপযুক্ত মূল্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আপনি উপযুক্ত মূল্য পাইনি, সেটা পেয়েছে, কিন্তু শুধু উপযুক্ত মূল্য পেলেই হবে না, তার ফান্ডের যে ব্যবহার কোথায় করবেন এই ধরনের একটা যদি ভিশন না থাকেন, তা উনি কেন আসবেন? তার এখন কোনো ফান্ড দরকার নেই। একটা ভালো কোম্পানি, সে ভালো মুনাফা করছে, সে আসতে চাইবে না বাজারে, কারণ এটাতে তার কিছু, সে মনে করবে যে আমার এখান থেকে। শামীম ভাই, আমাকে একটি এক্সাম্পল দিতে পারেন যে বাংলাদেশের বড় বড় যে কোম্পানিগুলো, তাদের মধ্যে কোন কোম্পানিটার কয়েক হাজার কোটি টাকা লোন নাই? তাহলে তার ফান্ড দরকার নেই। আমি যেটা বলছিলাম, আমি একটা ভালো কোম্পানির উদাহরণ দিই, একটা ভালো কোম্পানির উদাহরণ দিই, যেটা আমি আজকে মাইক্রোসফটের কথা বললাম, আমি বাংলাদেশ স্কয়ার ফার্মার কথা আপনি চিন্তা করে দেখেন। যখন বাংলাদেশের স্কয়ার ফার্মা আজকে, ও কিন্তু বিলিয়ন টাকার একটা কোম্পানি, যখন বাংলাদেশে বাজারে তারা এনলিস্ট হয়েছে তখন এত বড় কোম্পানি ছিল না, কিন্তু একজন সুউদ্যোক্তা আজকে স্কয়ার ফার্মাকে এত বড় করেছে। আমরা যদি শুধু সবসময় ভালো কোম্পানি বলি, ভালো কোম্পানি আসবে না। আমাদের স্কয়ার ফার্মার বর্তমান এমডি আমাদের এই প্রোগ্রামে এসে বলেছেন যে আমরা বিনিয়োগকারীদের টাকা নিয়ে আমরা আজকে এত বড় কোম্পানি হয়েছি এবং আমরা বিনিয়োগকারীরাই এটার মূল মালিক। আমরা বিনিয়োগকারীদের কথা কখনো ভুলি নাই, ভুলবো না। এই যে মন মানসিকতা, এই মন মানসিকতা তো আপনি এই ধরনের কোম্পানিগুলোকে তো আপনি আনছেন না। আপনি কার কোম্পানি আনছেন? আরএন এর গ্রুপের কোম্পানিকে আপনি অনুমোদন দিচ্ছেন, ফ্যামিলি টেক্স আপনি দিচ্ছেন, ফার কেমিক্যাল, এবং তাদের একই গ্রুপের কোম্পানি আপনি সিএনএ কে তালিকাভুক্ত করার সুযোগ দিচ্ছেন। আমরা বোধহয় আসলে ট্র্যাকটাকে চেঞ্জ করে ফেলেছি। না, আপনাকে দুটো বিষয় তো দেখতে হবে। আপনি ভালো কোম্পানিগুলোকে আনার চেষ্টাটা থাকতে হবে, কিন্তু আবার খারাপগুলোকেও পানিশমেন্টের আওতায় আনতে হবে। অবশ্যই অবশ্যই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। চারটা কোম্পানি কিভাবে তালিকাভুক্ত হয়, যে কোম্পানি যে গ্রুপটা নিয়ে প্রতিনিয়ত বিনিয়োগকারীদের অভিযোগ আছে। আপনার এটার সাথে আমি একমত। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে যদি উদ্যোক্তা খারাপ হয় তার পানিশমেন্টের ব্যবস্থা করা উচিত। আমি এরকম প্রোগ্রামে বা আমরা বিভিন্ন জায়গায় সবসময় বলে থাকি যে পানিশমেন্টের ব্যবস্থা যদি না থাকে তাহলে উদ্যোক্তা কখনো ভালো। স্যার কিছু বলতে যাচ্ছেন? অনেকগুলো বিষয় আসলে উঠে আসছে। শামীম সাহেবের কথা সূত্র ধরে কয়েকটা প্রসঙ্গ আমি বলতে চাই। একটা হলো যে ভালো উদ্যোক্তা, ভালো ম্যানেজমেন্ট, এটা কিন্তু একটা কোম্পানির বেসিক জায়গা। কিছুদিন আগে যে রাকিব ভাই এখানে আসছিলেন, আমি ওই প্রোগ্রামে ছিলাম, উনিও কিন্তু একটা কথা বারবার বলছিলেন যে কোম্পানির ম্যানেজমেন্টে কারা আছে, কোম্পানির উদ্যোক্তা কারা, তারা যদি ভালো হয় লং টার্মে এই কোম্পানি ভালো হতে বাধ্য। এবং এটার জন্যই কিন্তু এই যে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এটা সূত্র ধরেই কিন্তু এটা কিন্তু আসলে এসেছে। কারণ হচ্ছে একটা কোম্পানি যখন মার্কেটে এনলিস্টেড হচ্ছে তখন কিন্তু তার ডিসক্লোজারগুলো কিন্তু কর্তৃপক্ষের কাছে পাঠানো কিন্তু ম্যান্ডেটরি, এবং তখন কিন্তু কোনো রকম অনিয়ম কিন্তু আর করার সুযোগ থাকছে না। কর্পোরেট গভর্নেন্স যেটা, সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে স্কয়ারের কথা আপনি বলেন, স্কয়ার মার্কেটে যে প্রোগ্রামই তার হাতে নিক না কেন সেটা সাকসেসফুল হবে। তার অন্যতম কারণ হচ্ছে স্কয়ারের উদ্যোক্তা কিন্তু তারা অত্যন্ত ভালো মানুষ, একই সাথে তার ম্যানেজমেন্টে যারা আছে তারা ভালো লোক, এবং তারা কিন্তু সবসময় কর্পোরেট গভর্নেন্স এটাকে তারা প্রায়োরিটি দেয়। সেই জন্যই কিন্তু তারা আজকে সাকসেসফুল। পাশাপাশি আপনি বেক্সিমকো গ্রুপের কথা দেখেন, আমরা 80-র দশকের বেক্সিমকো দেখেছি, আমরা 90-এর দশকে বেক্সিমকো দেখেছি। এই টোটাল গ্রুপটা কিন্তু বাংলাদেশের 1 নাম্বার ছিল এক সময়,
কিন্তু কেন ব্যর্থ হয়েছে আপনিও জানেন, আমিও জানি। এই প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাই না। আমি একটা ভালো মডেল কোম্পানি স্কয়ারকে নিয়ে আমি কথা বলতে চাই। তো শামীম সাহেব যেটা বলেছে যে একটা কোম্পানি হয়তো শুরুতে অত ভালো ছিল না, কারণ যখন আইপিও নিয়ে যখন আসছে কোম্পানিটা তো তুলনামূলকভাবে নতুন, কিন্তু কোম্পানির যদি উদ্যোক্তাদের যদি ভালো মোটিভ থাকে এবং সত্যিকার অর্থে ব্যবসা করার যদি উদ্দেশ্য থাকে এবং একই সাথে যদি কর্তৃপক্ষ যদি তাদের কর্মকাণ্ডের উপর যদি তীক্ষ্ণ দৃষ্টি রাখে, এই কোম্পানি গ্রো করতে বাধ্য। কারণ বাংলাদেশ কিন্তু একটা বুমিং একটা কান্ট্রি গোটা বিশ্বের মধ্যে। এইখানে একটি বিষয় আছে স্যার, একটু ইন্টারাপ্ট করি। যে একটি গ্রুপ ধরেন শামীম ভাইদের 5টি কোম্পানি আছে, সেখানের যেটি সবচেয়ে লুজিং কনসার্ন ওই কোম্পানিটিকে তালিকাভুক্ত করছে। এর আছে বেশ কয়েকটি হয়েছে, শামীম ভাইও জানেন। যে এই জায়গাটায় তখন কেন রেগুলেটররা প্রশ্ন করে না যে তোমার সবচেয়ে ভালো কোম্পানিটা রেখে তুমি সবচেয়ে খারাপটাকে তালিকাভুক্ত করছো কেন? সেই একই কথা যে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল তাদের যে দায়িত্বটা পালন করার কথা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এটা দেখার কথা ছিল। আমি একটা প্রোগ্রামে কিন্তু বলেছি যে সমস্ত কোম্পানিগুলো মার্কেটে এনলিস্টেড হলে জনগণের আস্থা বাড়ে সেই কোম্পানিগুলো আসতে চায় না। যে সমস্ত কোম্পানিগুলো মার্কেটে আসলে আস্থা কমে সেই কোম্পানিগুলো এনকারেজ করে আমরা নিয়ে এসেছি। এটার ব্যর্থতা তো অবশ্যই কর্তৃপক্ষের, এই কথা তো আপনার আমার না, এটা গোটা জাতির প্রশ্ন। আজকে মার্কেটের ইকোনমিক্সের প্রত্যেকটা প্যারামিটার একটা ভালো ডাইরেকশানে আছে বলেই কিন্তু মার্কেট এটা করছে, মার্কেট আজকে ভালো অবস্থানের দিকে যাচ্ছে। কিন্তু মৌলিক যে সমস্যা কিছুটা দূর হয়েছে কিন্তু পূর্ণরূপে কিন্তু দূর হয়নি। এই যে আমি বললাম যে আজকে সরকারি কোম্পানিগুলো আমাদের এখানে এনলিস্টেড তার সংখ্যা খুবই কম। তার কারণ কি? তার কারণ হচ্ছে চায়না যেখানে আসুক, এখানে আসলে একটা কথা আপনাকে আমি বলতে চাই, আপনি বলছেন এখন সানি ডে কিন্তু আপনি দেখছেন আধার, তার মানে হয় এটা আপনার কথাটি ভুল অথবা যেটা আপনি দেখছেন সেটা ভুল। একটু আগে যে একটা প্রশ্ন এসেছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যদি এনলিস্টেড হয় এবং তাদের ডিভিডেন্ড যদি অ্যাটলিস্ট 10% হয়, তাহলে 10% কিন্তু তাদের ট্যাক্স বেনিফিট পাওয়ার কথা। তারা আসছে না কেন? তার মানে হচ্ছে হয় দিনকে আপনি রাত বলছেন অথবা আপনি ভুল কথা বলছেন, কিছু একটা হচ্ছে, তা না হলে এটা হবে কেন? এই ব্যর্থতাটা কিন্তু আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা বলেছে, বিনিয়োগ বোর্ডের একটি প্রোগ্রাম ছিল, সেখানে সরকারের সর্বোচ্চ ব্যক্তি তারা ছিলেন, সেই তাদের উপস্থিতিতে ইউনিলিভার কিন্তু বলেছে, ইউনিলিভারের কর্তা ব্যক্তিরা বলেছেন আমরা তালিকাভুক্ত হব না। শামীম সাহেব একটা কথা কিন্তু বলেছেন যে যখন একটা বিদেশি কোম্পানিকে আমাদের দেশে অপারেট করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে দ্য কোম্পানি ইজ সাপোজ টু কমপ্লাই উইথ ইচ অ্যান্ড এভরি লজ অফ দিস ল্যান্ড। ইভেন যদি কোনো আমাদের লুপহোলস থেকেও থাকে তাহলে সরকার যে কোনো মুহূর্তে আইন প্রণয়ন করে তাদেরকে এই লয়ের সাথে কমপ্লাই করতে বাধ্য করতে পারে। আমার প্রশ্নটি বহুদিনের, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারা যে ব্যবসা করছে, বিলিয়ন বিলিয়ন ডলার যে তারা এই দেশ থেকে এক্সপেট্রিয়েট করছে, তার বেনিফিট যদি আমরা না পাই, এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর এখানে কাজ করতে দেওয়ার দরকার কি আমার? আজকে ইন্ডিয়াতে আপনি দেখেন স্যার, এই এইচএসবিসি টপ ব্যাংক মানে ওয়ার্ল্ডের বেশিরভাগ দেশেই তারা লিস্টেড, যেখানেই বিজনেস করছে সে তালিকাভুক্ত। বাংলাদেশে কেন না? ইন্ডিয়ায় আপনার সেই কথাই বলছি যে আমি স্ট্যান্ডার্ড চার্টার নাই বললাম, কারণ স্ট্যান্ডার্ড চার্টার ওয়ার্ল্ড এর মধ্যে ওরকম নাম করা ব্যাংক না যতটা এইচএসবিসি। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যখন তারা ব্যবসা করছে তখন ইন্ডিয়ার সকল রুলস রেগুলেশন মেনে চলছে। আপনি তো জানেন যে একসময় মাইক্রোসফট, একসময় কোকোকোলা কোম্পানি, পেপসিকোলা কোম্পানিকে ইন্ডিয়ান মার্কেট থেকে বের করে দেওয়া হয়েছিল এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই সময় তখন বলেছিল যে তোমাদের এটা মেকিং প্রসেসটা কি, এটা আমাদেরকে জানাও, তা নাহলে গেট আউট ফ্রম দিস মার্কেট। আবার কিন্তু পরবর্তীতে তারা লবি করে ইন্ডিয়ান মার্কেটে ঢুকেছে। কিন্তু আমরা কেন এটা পারি না? আমাদের এখানে ব্যবসা করবে, আমাদের এখানে সব কিছু করবে, কিন্তু তারা আমাদের আইনের সাথে পূর্ণরূপে মানবে না, অথবা আমরা তাদের রিকোয়েস্ট করছি সরকার হ্যাজ গট এভরি রাইট টু স্টপ দেয়ার অপারেশনস, ইভেন সরকার ক্যান ফোর্স দিস মাল্টিন্যাশনাল কোম্পানিজ টু গেট আউট ফ্রম দ্য মার্কেট। আমরা এটা চাই না, দ্যাট শুড বি দ্য লাস্ট রিসোর্ট ফর দ্য গভর্নমেন্ট। কিন্তু আমরা এখনও মনে করি সরকার যদি সত্যিকার অর্থে যদি তাদের উপর যদি বলে যে তোমরা এই মার্কেটে আসো, সবার সাথে কাজ করো এবং তোমাদের ডিসক্লোজারগুলো আমরা দেখতে চাই আসলে তোমরা কিভাবে কি করছো, তাহলে এতে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো লং টার্মের জন্য উপকৃত হবে, আমাদের সরকার উপকৃত হবে, দেশবাসী উপকৃত হবে। এখন উদ্যোগ নেওয়ার সময়, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটিতে আমি শুনেছি ওই দিন, উনি কিন্তু মোটামুটি ইঙ্গিত দিয়েছেন যে আমরা খুশি হব যদি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো
এই মার্কেটে যদি এনলিস্টেড হয়, আমি কিন্তু তার সাথে একমত। এবং এইটার সূত্র ধরেই যতগুলো বডি আছে রেগুলেটরি বডি, তাদের একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নেওয়া উচিত। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সম্পূর্ণরূপে যেন এই মার্কেটে আসে, তাহলে মার্কেটের কলেবর বাড়বে, মার্কেটের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং তাতে আমাদের দেশবাসী উপকৃত হবে। শামীম ভাই, বিএসসিসি চেয়ারম্যান সম্প্রতি যে প্রোগ্রামগুলো হয়েছে ক্যাপিটাল মার্কেট নিয়ে, সেখানে কিন্তু স্পষ্ট করে উনি বলেছেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তালিকাভুক্ত হতে, এবং ওনার যে এই বলা তাতে প্রমাণিত হয় যে উনি চেষ্টা করছেন, বিএসসিসি চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিএসসিসি চেষ্টা করলে তো হবে না। আপনি জানেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কিন্তু প্রচুর অনেক ব্যয় থাকে, যে ব্যয়গুলো হয়তো লোকাল কোম্পানিগুলো করে না। অনেক গাড়ি থাকে, সেই গাড়িগুলো বিভিন্ন জায়গায় পড়ে থাকে, তারাই হয়তো ইউজ করে, মানে বিভিন্ন ধরনের কথা আমরা শুনি। এই বিষয়গুলো মানে এই যে আমলাতান্ত্রিক একটি জটিলতা, সেটি কাটিয়ে ওঠা তো সম্ভব হচ্ছে না। কারণ আপনি মাননীয় অর্থমন্ত্রী যে বারবার বলার পরও সরকারি কোম্পানিগুলো তালিকাভুক্ত হয়নি, একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়ার পরও সেখানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে এত মানে তাদেরকে ভালোবাসার লোকজনের অভাব নাই, কারণ সেখানে স্বার্থ জড়িত, তাহলে সেগুলো কিভাবে তালিকাভুক্ত হবে? ধন্যবাদ। আসলে তালিকাভুক্ত হওয়ার জন্য প্রথম যেটা দরকার সেটা হলো মানসিকতা। আপনি সরকারি শেয়ারগুলো এনলিস্টেড হয়নি। আমরা 2010 সালে বাজার যখন ধস নামলো, তখন কিন্তু বাজারকে খুব অল্প সময়ের ভিতরে স্লোভাবে কুল ডাউন করা সম্ভব ছিল। একটা ওয়ে ছিল যে বাজারে ভালো শেয়ার, সরকারি যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলোকে সাপ্লাই দেয়া। তখন তারা এটা করেননি। এখনও বাজারে কিন্তু যে আপনি দেখবেন গত 4 তারিখে একটা ডিসক্লোজার এসছে, ডেসকোর প্রায় 3 কোটি শেয়ার তাদের অফলোড করা শেষ। আপনি চিন্তা করে দেখেন যে 3 কোটি শেয়ার বাজারে খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বাজার কিন্তু এখন বড় ক্যাপ মানে শেয়ারগুলো নিয়ে অলরেডি 20% বেড়ে গেছে। জি জি, অবশ্যই বড় ক্যাপ নেয়ার মতো অ্যাবিলিটি বাজারের এখন তৈরি হয়েছে। তো সরকার তার যে হাতে শেয়ারগুলো আছে এগুলো অফলোড তারা যে কোনো সময় করতে পারেন। এটার জন্য শুধু সরকারের সদিচ্ছাটাই মূল ব্যাপার। সরকার যেহেতু তাদের শেয়ারগুলো ডিবেট করাই থাকে প্রায় আইসিবির কাছে, এটা জাস্ট ম্যাটার অফ ফিউ ডেজ, আর কোনো ব্যাপার না। আর কিন্তু মাল্টিন্যাশনালস কোম্পানিগুলো যে বাজারে এনলিস্টেড করার যে উদ্যোগ, এটার জন্য আসলে অনেক কিছু কাজ করতে হবে। সেই সাথে সরকারের পজিটিভ চিন্তাভাবনা সহ তাদেরকে আসলে বাধ্য করতে হবে। বাধ্য না করলে আসবে না তারা কেন আসবে? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে এখান থেকে তারা প্রফিট করছে, প্রফিটের টাকা তারা এখান থেকে বের করে নিয়ে যাচ্ছে, বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। কেউ এখানে একটা লোক এসে তাদেরকে কোনো প্রশ্ন করে না, কোনো কোয়েশ্চেন করে না। তারা বিভিন্নভাবে ম্যানেজ করে চলছে, যেহেতু এখানে ম্যানেজ করলে অনেকভাবে ম্যানেজ করা যায়। যখন বাজারে এনলিস্ট হবে তখন কিছুটা জবাবদিহিতা তাদের বাড়বে, এটা তারা নিশ্চয়ই বোঝে। এই জন্য তাদের বাজারে এনলিস্ট হওয়াটা অনীহা, এটা হলো আসলে মূল কারণ। কিন্তু বাজারে সরকারের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের লক্ষ লক্ষ বিনিয়োগকারীর স্বার্থে তাদের বাজারে এনলিস্ট হওয়া, এটা তাদের নৈতিকতা এবং সরকারের সদিচ্ছাটাই এখানে জরুরি। সেই সাথে আপনি দেখেন যে আমরা যে কথাটা বারবার বলছি যে ট্যাক্স বেনিফিট, শেষ পর্যায়ে জি ট্যাক্স বেনিফিট যেটা তারা পাচ্ছেন, সত্যিকার অর্থে কি ট্যাক্স বেনিফিট আমরা দিচ্ছি কিনা? 1 বছর দেয়া হচ্ছে ট্যাক্স বেনিফিট, পরবর্তী বছর গিয়ে কিন্তু আবার সেটাকে রিশাফেল করে সমান করা হচ্ছে, এই ধরনের প্রমাণও কিন্তু আছে। এই ধরনের যদি ইনকনসিস্টেন্সি থাকে তাহলে বাজারে তারা আসবে না। তো তাদের বাজারে একটা কনসিস্টেন্সি আনার জন্য পরিবেশ তৈরি করতে হবে। স্যার, একদম শেষ পর্যায়ে যদি বলেন যে এই মুহূর্তে বিনিয়োগকারীরা যে শেয়ারই কিনছেন হয়তো কিছু মুনাফা পাচ্ছেন, আবার অনেক বিনিয়োগকারী কিন্তু ভালো শেয়ার কিনে মুনাফা পাচ্ছেন না। এই যারা মুনাফা পাচ্ছেন না তাদের জন্য কোনো পরামর্শ থাকলে যদি বলেন। প্রথমত যে তাদের বিনিয়োগ করতে হবে কোম্পানির ফান্ডামেন্টালসগুলো দেখে শুনে, এবং কোম্পানির একটা জিনিস, উদ্যোক্তা কারা, ম্যানেজমেন্টে কারা, কোম্পানির গত কয়েক বছরের রেকর্ড কী ছিল, এটা খুব দেখা দরকার। কারণ মার্কেট বাড়ছে বলেই আমি যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করবো, এটা ঠিক না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো বিনিয়োগকারী যেন শর্ট টার্মের জন্য কোনো বিনিয়োগের জন্য যেন মার্কেটে না আসে, যে আজকে কিনবে কালকে বিক্রি করবে, এটা না। একটা লং টার্মের যদি চিন্তা করে যদি আসে তাহলে এটা ভালো হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা দিক। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। শামীম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, তবে বিনিয়োগ করার আগে দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন। সেই দেখাশোনাটা হচ্ছে সবার আগে উদ্যোক্তা কারা, সেই উদ্যোক্তা কারা সেটা দেখে বিনিয়োগ করা এখন মনে হয় সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ হাফেজ।